আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার 7 ও একজনের স্বীকারোক্তি, 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন। স্থানীয় জাতীয় পর্যায়ের পাশাপাশি দলের ভেতরেও গণতন্ত্র শক্তিশালী করতে তারেক রহমানের তাগিদ, দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। নির্বাচন কমিশনের ওপর আস্থা ফেরাতে কাজ চলছে জানালেন সিইসি, সব দলের অংশগ্রহণ নিশ্চিতে লেভেল প্লেইং ফিল্ড তৈরির প্রতিশ্রুতি। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ঠাকুরগাঁওয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ, ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্যোগী করবে প্রত্যাশা। এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস.এম. সুলতানের 101তম জন্মদিন আগামীকাল, গুণী শিল্পীর প্রতিটি তুলির আঁচড়ে বাংলার কৃষকের সমৃদ্ধ প্রতিচ্ছবি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ মিজান ওরফে কেটু মিজান ও স্বাধীন সহ 7 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে মামলার অন্যতম আসামি স্বাধীন। এই ঘটনার মোটিভ উদ্ঘাটন ও আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার রাত 8টার দিকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে ধারালো অস্ত্রে হত্যা করে দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, চন্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী অস্ত্র নিয়ে তুহিনকে ধাওয়া করে। সে সময় তিনি দৌড়ে ঈদগাহ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। দুর্বৃত্তরা তাকে দোকানের ভেতরে ঢুকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এরপর তারা পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে হত্যায় জড়িতদের শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। ব্রিফিংয়ে র্যাব জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী মোহাম্মদ মিজান ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, স্বাধীন, আল আমিন, ফয়সাল হাসান, শাহজামাল ও সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ, ওপেন সোর্স এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং গ্রেপ্তারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িতর কথা স্বীকার করেছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। কেন হত্যা করছে এজাহারে যতটুকু আমরা পেয়েছি, এখন আসামিরা নিজেদেরকে পার পাওয়ার জন্য অনেক কথাই বলবে। এটা তদন্ত সাপেক্ষ বিষয় এবং তদন্তের সাথে আমরা মনে হয় একটু সময় নিয়ে আপনাদেরকে জানালে ভালো হয়। শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকা থেকে হত্যায় অন্যতম অভিযুক্ত স্বাধীনকে গ্রেপ্তার করে র্যাব। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হবে। স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে এমনকি নিজ দলের ভেতরও গণতন্ত্র শক্তিশালী করতে হবে। রাজধানী কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়াল পরিসরে যুক্ত হয়ে তিনি বলেন, দেশ গড়তে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে, শুধু একটি দল বা সরকারের পক্ষে সম্ভব নয়। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি বাংলাদেশের সকল পর্যায়, স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত, এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায়ে, সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে। আমাদের দলের সংসদ সদস্য অথবা শুধুমাত্র আমাদের নেতৃবৃন্দের দ্বারা সম্ভব নয় 31 দফা বা 31 দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত দফাটি আছে সেটিকে বাস্তবায়ন করা। আমাদেরকে যদি এটি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই এখানে উপস্থিত 3117 জন কাউন্সিলর সহ ড্যাবের যত কর্মী আছেন, যত সমর্থক আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা প্রয়োজন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন,
নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে আইন কানুন মেনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন অঙ্গীকারবদ্ধ। রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, বিগত নির্বাচনে যে প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচন বাস্তবায়ন করেছেন, নানা সীমাবদ্ধতার কারণে তাদের যথাসাধ্য কম ব্যবহারের চেষ্টা করবে কমিশন। নির্বাচনের সব দলের অংশগ্রহণ নিশ্চিতের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদারের সভাপতিত্বে রংপুর বিভাগের ৮ জেলার জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা ইলেকশনটাকে অতি স্বচ্ছ রাখতে চাই এবং মানুষ যাতে দেখে, মানুষ যাতে বুঝে যে না, এদের মধ্যে কোনো লুকোচুরি নেই, এরা একদম ওপেনলি একটা সুন্দর একটা নির্বাচন দেওয়ার জন্য যেমন ওয়াদা দিয়েছেন তেমনই কাজ করছেন। সেটা আমাদের ভুল হতে পারে, সীমাবদ্ধতা থাকতে পারে, আমাদের কিন্তু ঐকান্তিকতার মধ্যে কোনো রকমের কোনো গলদ নেই। এটা এই ওয়াদা আপনাদেরকে দিচ্ছে। আমাদের চেষ্টার মধ্যে কোনো ত্রুটি থাকবে না, আমাদের আন্তরিকতার মধ্যে কোনো গলদ নেই, এবং চেষ্টার মধ্যে ইনশাআল্লাহ কোনো ত্রুটি থাকবে না। নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণাকে স্বাগত জানিয়ে আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদের অধীনে নির্বাচন দাবি করেছে আমার বাংলাদেশ এবি পার্টি। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ ও জাতীয় নির্বাচন নিয়ে দলটির নিজস্ব কার্যালয়ে মিডিয়া ব্রিফিংয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ বলেছেন, গত ২৪ বছরে নির্বাচন কমিশন ও প্রশাসন ভালো কোনো নির্বাচন করতে পারেনি। তাই বর্তমান প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মনে করে এবি পার্টি। জুলাই ঘোষণাপত্র দেয়া হলেও কোনো দরদ ও প্রাণ ছিল না উল্লেখ করে তিনি বলেন, কিছু দলকে খুশি করতে জুলাই ঘোষণাপত্র দেয়া হয়েছে। গত ১ বছর ধরে বর্তমান সরকার দুর্বল আচরণ করছে মন্তব্য করে ব্রিফিংয়ে এবি পার্টি আরও বলেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনী রোডম্যাপ দেওয়া জরুরি। নির্বাচন নিয়ে আমাদের যেখানে শঙ্কা, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের একটা ভালো নির্বাচন করবার সক্ষমতা আছে কিনা। শুধু নির্বাচন কমিশনের না, এই রাষ্ট্র ২০০১ সালের পরে কোনো ভালো নির্বাচন করে নাই। এই টোটাল নির্বাচন প্রশাসন, এই আমলাতন্ত্র, এই আইনশৃঙ্খলা বাহিনী, এই গোয়েন্দা সংস্থা, এদেরকে দিয়ে একটা ভালো নির্বাচন করা সম্ভব কতটুকু, সেটার ব্যাপারে আমরা যথেষ্ট শঙ্কিত। এই নির্বাচনটা জুলাই সনদের অধীনে হতে হবে এবং এই জুলাই সনদের একটা আইনি ভিত্তি থাকতে হবে। এই জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয়, তাহলে নির্বাচনটার বৈধতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে। রাজশাহীতে বিভাগ ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাজশাহী সার্কিট হাউসে সভায় ১২টি প্রকল্প উদ্বোধন করেন তিনি। সে সময় ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, জেলা প্রশাসক আফিয়া আক্তার, মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম ও সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর রাজশাহী থেকে তিনি নাটোরের উদ্দেশ্যে রওনা দেন এলজিআরডি উপদেষ্টা। ছাত্রদলের হল কমিটি গঠন নিয়ে শুক্রবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। হল ভিত্তিক রাজনীতির প্রতিবাদে বিক্ষোভ করেন শিক্ষার্থীদের অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখনকার পরিস্থিতি জানতে আমরা যাচ্ছি শাকের আদনানের কাছে। শাকের, শুক্রবার রাতে শিক্ষার্থীদের বিক্ষোভের পর এখন ক্যাম্পাসের কি অবস্থা দেখছেন? ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন আমাদের জানাবেন। আলাভাই, ধন্যবাদ। আসলে গত রাতে মধ্যরাতে যে বিক্ষোভ হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো তার পরিপ্রেক্ষিতে আসলে সকালবেলায় এখন কিন্তু আসলে পরিস্থিতি শান্তই রয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাধারণ সম্পাদক সঙ্গে কথা বললাম এই বিষয় নিয়ে, আসলে তারা কি ভাবছেন। তো ছাত্রদলের সাধারণ সম্পাদক যে মিস্টার শিপন, তিনি যেটি আমাদের জানালেন যে আসলে এই ছাত্রদলের যে তারা একটি ইতিবাচক রাজনীতি করতে চান এবং সেই ইতিবাচক রাজনীতি নিয়ে অনেকেরই হয়তো ঈর্ষান্বিত হচ্ছেন এবং এজন্যই আসলে এই ধরনের কার্যক্রম হচ্ছে। এবং ছাত্রদল বলছে যে কমিটি, যেটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, সেটি আসলে যে একটি ইতিবাচক ছাত্র রাজনীতি তারা করতে চান এবং শিক্ষার্থী বান্ধব একটি রাজনীতি বা শিক্ষার্থীদের কল্যাণের জন্য
জন্য করতে চান। এবং আরেকটি কথা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছে তারাই কিন্তু আসলে এইসব বিষয় কিন্তু নিয়ন্ত্রণ করবেন, তারা করবেন না। এবং পাশাপাশি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের এক নেতার সঙ্গে কথা বললাম, সভাপতি এখানকার বসুর সঙ্গে, তিনি বলছেন যে আসলে গত রাতে যে বিক্ষোভ হয়েছে সেখানে কিন্তু সব শিক্ষার্থীরা অংশগ্রহণ করেননি। তো সেক্ষেত্রে আসলে এই বিষয়টি নিয়ে তারাও একটু বলেছেন যে আসলে বিষয়টি কেমন, বা আসলে সবার যেহেতু অংশগ্রহণ নাই তাহলে সেখানে আসলে এই দাবিটা কীভাবে উত্থাপন হয়। তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপরেই ছাত্র ইউনিয়ন বলছে যে আসলে তাদের উপর আস্থা রাখতে পারছে না, কারণ তারা হয়তোবা চাপে পড়ে বলে দিয়েছেন যে ছাত্র রাজনীতি থাকবে না। কিন্তু ছাত্রদল যেটি বলছে যে আসলে এই গত বছরের জুলাইতে 17 জুলাই যে এখানে যে ছাত্র রাজনীতির বিষয়টি, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল এবং ছাত্রদল কিন্তু বিভিন্নভাবে কিন্তু তারা নিপীড়নের শিকার হয়েছিলেন, তারা আসলে একটি ইতিবাচক ছাত্র রাজনীতি করতে চান এবং শিক্ষার্থী বান্ধব রাজনীতি করতে চান, এবং সব কিছু মিলিয়ে আসলে এখানকার যে পরিবেশ সেটি আমরা শান্তই দেখতে পাচ্ছি। আলাফি শাকের, ধন্যবাদ আপনাকে। জলবায়ুর অভিঘাতে ক্ষতিগ্রস্ত পরিবেশের উন্নয়নে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। বাংলা লিংকের সহযোগিতায় সেন্ট মাদার তেরেসা স্কুলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি শিক্ষার্থী ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এমন উদ্যোগ ভবিষ্যতে প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্যোগী করবে বলে সুধীজনদের প্রত্যাশা। এটিএম শামসুজ্জোহার তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বৈশ্বিক উষ্ণতা সহনীয় মাত্রায় রাখার পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় বাংলাদেশকে সবুজ বেষ্টনীতে ঘেরার অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উৎসব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এখানে কিন্তু নানা ধরনের কৃষি কাজ হয় এবং এই যে মাটি, এই মাটির উর্বরতা যদি আমরা বৃদ্ধি করতে চাই তাহলে কিন্তু বৃক্ষরোপণ করতে হবে, এবং এই এলাকায় যত বেশি বৃক্ষরোপণ করব তত কিন্তু কৃষির উন্নতি হবে। সব কিছু মিলিয়ে বৃক্ষের কিন্তু নানা ধরনের উপকার, এই নানা উপকারকে যদি পেতে চাই তাহলে কিন্তু এই বর্ষায় আমাদের বেশি করে গাছ লাগাতে হবে, এবং যত গাছ লাগাবো তত তার থেকে আমরা উপকৃত হব। শুধু গাছ লাগালেই হবে না, গাছের পরিচর্যাও করতে হবে। আসুন আমরা এই বর্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এবং ঠাকুরগাঁ না শুধু সারা বাংলাদেশটাকে সবুজ করে ফেলি। বাংলা লিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেওয়া হয়। বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে, তার একটা অংশ হিসাবে আমি ধন্যবাদ জানাই। তাপমাত্রা প্রতি বছর বাড়ছে, সেই কারণে আমি মনে করবো যে আজকের এই প্রোগ্রামটি আমাদের ঠাকুরগাঁওকে কালারফুল করবে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আমাদের ঠাকুরগাঁ অনেক দূর এগিয়ে যাবে। শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি, পরিবেশের প্রতি এবং একটি সবুজ এবং বাসযোগ্য পৃথিবীর প্রতি আমাদের একটি প্রতিশ্রুতি। উদ্যোগের প্রশংসা করে সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই বলেন বিশিষ্টজনেরা। আমাদের যে শিক্ষার্থীরা তারা যদি একটা গাছের উপকারিতা বোঝে, গাছ আমাদের জীবনের জন্য কতটুকু প্রয়োজনীয় এটা যদি বোঝে, তারা অবশ্যই গাছ লাগাতে উদ্বুদ্ধ হবে। এই প্রতিকূল পরিবেশ থেকে স্বাভাবিক পরিবেশ সৃষ্টির জন্য বৃক্ষরোপণটি অপরিহার্য, আর সেই কাজটি করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব। পরিবেশ বান্ধব ধরিত্রী বিনির্মাণে সচেতনতার বার্তায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় ক্ষুদে শিক্ষার্থীরা। আফরোজা হাসি, চ্যানেল আই। 10ই আগস্ট বর্ণ চিত্রশিল্পী এস.এম. সুলতানের 101তম জন্মদিন। এস.এম. সুলতান তার ক্যানভাসে এঁকে গেছেন বাংলার কৃষকের এক সমৃদ্ধ প্রতিচ্ছবি, যা দেশের কৃষি ও কৃষককে নিয়ে তার চিন্তা ও দর্শনের প্রতিফলন। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। বাংলার কৃষক, প্রকৃতি আর মাটির গন্ধে ভরপুর এই ক্যানভাসের স্রষ্টা শিল্পী এস.এম. সুলতান। তার জন্মের 101 বছর পূর্ণ হচ্ছে। 1924 সালের 10 আগস্ট নড়াইলের এক দরিদ্র কৃষক পরিবারে জন্মেছিলেন লাল মিয়া। পরবর্তী জীবনে যিনি হয়ে ওঠেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী শেখ মোহাম্মদ সুলতান। এস.এম. সুলতান শিশুদের জন্য গড়ে তুলেছিলেন শিশু স্বর্গ। এস.এম. সুলতান যে ধারায়
বা নেচার নিয়ে এবং মাটি দিয়ে কিছু করা বা এগুলো আমরা শিশুদের এখনো চর্চার মধ্যে রেখেছি আর কি। শিশুদের ছবি আঁকানো শেখানোর জন্য সুন্দরবন নিয়ে যাবেন এরকম একটা পরিকল্পনা ওনার ছিল এবং উনি 2-1 নিয়েছেন শিশুদের। সুলতান মাটি, মানুষ আর জীবনের গন্ধ খুঁজতেন প্রতিটি তুলির আঁচড়ে। তিনি এই মাটির মানুষের কথা, মাটির কাছাকাছি যারা বাস করে, মাটি নিয়ে যাদের কারবার, তাদের কথা তিনি দেখেছেন। তিনি সমস্ত জায়গায় কৃষককে শক্তি রূপে দেখিয়েছে। তিনি তার পেন্টিং নিয়ে তার কৃষককে অনেক উঁচুতে নিয়ে গেছেন। আর আপনি বাস্তবিক কৃষককে যে উন্নতি করার জন্য যে আপনার প্রচেষ্টা, এটি অনেক। একদিন যশ, খ্যাতি আর শহরের ঝলকানি উপেক্ষা করে তিনি বেছে নিয়েছিলেন নড়াইলের নিভৃত প্রকৃতি। এখানেই চিত্রা নদীর তীরে বিশ্রাম নিচ্ছেন চিরদিনের মতো। বাংলার কৃষক সমাজকে শিল্পের মহিমায় তুলে ধরেছেন চিত্রশিল্পী এস.এম. সুলতান। তিনি এই দেশের কৃষক সমাজকে দেখেছেন শক্তিশালী, বলিষ্ঠ, মাটির শক্তি সবকিছু মিলিয়ে এস.এম. সুলতানের এই চিন্তার জগৎ আজ আমাদের সামনে ভাসিত। আমাদেরও প্রত্যাশা বাংলার কৃষক, বাংলার গ্রামের মানুষ, শ্রমজীবী মানুষ এরকমই শক্তিশালী, যেমনটি ভেবেছেন এস.এম. সুলতান। নড়াইলের এস.এম. সুলতানের সংগ্রহশালা থেকে শাহিদ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দিঘিরজান বজরা সড়কের খালের ওপর নির্মিত ব্রিজের কোনো সংযোগ সড়ক না থাকায় 3 বছরেও চালু করা সম্ভব হয়নি। সড়ক বিভাগ বলছে ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে সংযোগ সড়ক ব্রিজের সাথে সংযুক্ত করতে না পারায় ব্রিজটি চালু করা সম্ভব হয়নি। আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের দিঘিরজান বজরা সড়কের খালের ওপর প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হয় 2022 সালে। ব্রিজটির কাজ শেষ হলেও ব্রিজের দুপাশে কোনো সংযোগ সড়ক না থাকায় গত 3 বছরও চালু করা সম্ভব হয়নি সেটি। ফলে বৃষ্টির কোনো সুফল পাচ্ছেন না স্থানীয়রা। হয়েছে মানুষের উন্নয়নের জন্য, কিন্তু এখন কোনো কাজেই ব্যবহৃত হচ্ছে না। ভাঙা ব্রিজ দিয়ে আমরা আসা যাওয়া করি, এটা খুব ঝুঁকিপূর্ণ এবং কি গাড়িও পড়ে যায় এখান দিয়ে অনেক সময়। আমাদের এই ঝুঁকিপূর্ণ ফল দিয়ে আসা যাওয়া অনেক কষ্ট। আগে ব্রিজটা করছে কিন্তু একরের কাজটা কখনো বাকি রয়েছে। একজন প্রেগনেন্ট মহিলা, একজন অসুস্থ রোগী লইয়া যাইতে আমাদের কত কষ্ট হয়। দুই পাশে কোনো রাস্তা নাই, তাইলে এই ব্রিজটা কেন করা হয়েছে? ব্রিজটা চালু করে দেখ, আর না হয় রাস্তাটা ঠিক করে দেখ। এই ব্রিজটা যাতে অতি দ্রুতভাবে আপনার কাজ সম্পূর্ণ হয় এবং কি আপনার জনস্বার্থে খুলে দেওয়া হয়। জমি অধিগ্রহণ জটিলতা শেষ হলে দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি চালু করা যাবে বলে আশা করছে সড়ক ও জনপথ বিভাগ। কানেক্টিং যে সড়কটা সেটা এখনো করা যায়নি। অধিগ্রহণের জন্য যে বিষয়টা, এটা এখনো সমাধান হয়নি। এখনো এই যে এটা ফিল্ড পর্যায়ে রয়েছে, এটা সমস্ত সাবধারা হয়ে গেছে। সাবধারা হয়ে যাওয়ার পরে এখন এস্টিমেটের জন্য চাওয়া হয়েছে, চিঠি দেওয়া হয়েছে। এস্টিমেট পাওয়া গেলে এটা হয়তো আধারের পরে এটা ভূমি অধিগ্রহণটা বুঝিয়ে দিতে পারবে। দীর্ঘ সময় ধরে বৃষ্টি চালু না হওয়ার কারণে বিভিন্ন অংশ ইতিমধ্যে নষ্ট হতে শুরু করেছে। সকল জটিলতা শেষ করে মানুষের নিরাপদ যাতায়াতের জন্য বৃষ্টি দ্রুত চালু করার দাবি স্থানীয়দের। রাজীব আহমেদ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী 15ই আগস্ট আলাস্কায় বৈঠকে বসবেন। শুক্রবার হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের সঙ্গে আলোচনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই কথা জানিয়েছেন। আসন্ন এই বৈঠকে মূল আলোচনার বিষয় হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি। তবে এই বিষয়ে ট্রাম্প বলেছেন, শান্তি চুক্তির জন্য হয়তো কিছু অঞ্চল বিনিময় করতে হবে। এদিকে ট্রাম্প পুতিন বৈঠকের ঘোষণার দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়ার উপর পর্যাপ্ত চাপ প্রয়োগ করলেই যুদ্ধবিরতি অর্জন সম্ভব। এবার রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। কয়েকদিনের টানা বৃষ্টিতে যশোরের বিস্তীর্ণ মাঠে বিভিন্ন ফসলের সাথে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে এ অঞ্চলের আগাম শীতকালীন সবজি পিছিয়ে পড়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ। এখনও অনেক সবজি ক্ষেত পানির নিচে বলে জানিয়েছেন চাষিরা। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। মাত্র কয়েকদিন আগে যশোরের বিস্তীর্ণ মাঠ জুড়ে ছিল সবুজের সমারোহ। তবে কয়েকদিনের বৃষ্টিতে ধানের বীজতলা, মরিচ, শাকসবজি সবই এখন পানির নিচে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, টানা বৃষ্টিতে এখন পর্যন্ত ৩,১৯১ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। প্রথমে শিলা বৃষ্টিতে নষ্ট হয়ে গেল, তারপরে বৃষ্টির পর বৃষ্টি হতে হতে হতে
একেবারে শেষ হয়ে গেল। বৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি। আপনার এদিকে পটল দিয়ে, বেগুন দিয়ে, বরবটি দিয়ে সব নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তার দাবি কৃষকের। আমার সবজি ছিল প্রায় 5 বিঘে, তা প্রায় সবই শেষ। আপনার বেগুন ছিল 10 কাঠা, তাও শেষ। আপনার পটল তো আগেই চলে গেছে। 100 গ্রাম বীজের দাম 8,500 টাকা, কোনো একটা বীজ আছে 5,500 টাকা 100 গ্রাম বীজের দাম। এই চারাগুলো এখন আমাদের পুঁজি আস্তে আস্তে যেন আমাদের এই ব্যবসার পুঁজি হারায় যাচ্ছে। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা প্রস্তুত করে তাদের পুনর্বাসনের চেষ্টা চলছে বলে জানান কৃষি বিভাগ। আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে, আমরা তাদেরকে পরামর্শ প্রদান করছি যে দ্রুত জমিতে পানি ড্রেন আউট করে দেওয়া, বিশেষ করে যদি পানি নিষ্কাশন করা যায় তাহলে তাদের এই ক্ষতির হাত থেকে তারা কিছুটা হলে রক্ষা পাবে। চলতি মৌসুমে যশোরে 15,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজির চাষ হয়েছে। এর মধ্যে আগাম জাতের শীতকালীন সবজি রয়েছে 7,000 হেক্টর বলছেন সংশ্লিষ্টরা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। প্রমত্তা মেঘনার তীব্র ভাঙনে দিশেহারা ভোলা সদরের শিবপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষ। গত কয়েক মাসে নদীগর্ভে বিলীন হয়েছে শত শত বাড়িঘর ও বিস্তীর্ণ ফসলি জমি। হুমকির মুখে ভোলা শহর রক্ষা বাঁধ। দ্রুত পদক্ষেপ না নিলে যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা। জীবন জীবিকা রক্ষায় টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। ভোলা থেকে হারুনুর রশিদের তথ্য ও সামিরুজ্জামানের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ভোলার শিবপুর ইউনিয়নকে প্রতিনিয়ত গ্রাস করে চলেছে প্রমত্তা নদী মেঘনা। আগ্রাসী ভাঙনে বিলীন হচ্ছে বাপদাদার ভিটেমাটি, ফসলি জমি, আর সেই সাথে ভাঙছে হাজারো স্বপ্ন। কয়েক মাসের ব্যবধানে উদ্বাস্তু রতনপুর, শান্তিরহাট ও মাঝিরহাট এলাকার 2 শতাধিক পরিবার। ভাঙতে 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 অনেক দেশগুলির বাড়িঘর ভাঙা যাইতেছে, ভোলা শেষ হয়ে যাইতেছে। আমরা চাইতেছি যে ভোলার এই নদীটা ভাঙনটা স্থায়ীভাবে বাদ নির্মাণ করানোর জন্য। ভাঙনের ঝুঁকিতে শিবপুর ইউনিয়ন পরিষদ ভবন, বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক সহ বহু স্থাপনা। রাস্তার পারে খাই নদী ভেঙে চলে যাইতেছে। শহর রক্ষাবাদ যদি ভেঙে যায় তাহলে যে ভোলা শহর আছে পানিতে তলিয়ে যাবে। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা সহ টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পটা অনুমোদন হলেই আমরা স্থায়ী যে প্রোটেক্টেড ওয়ার্ক, সেই প্রোটেক্টেড ওয়ার্ক বাস্তবায়ন করবো। আশা করি শিবপুরের বাঙ্গন আমরা পুরোপুরি ঠেকাতে সক্ষম হব। জিও ব্যাগ কিংবা ত্রাণ নির্ভর উদ্যোগে থেমে না থেকে পরিস্থিতির উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপের তাগিদ ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল পাকিস্তান। বল হাতে পাকিস্তানের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাট করে 280 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। এভেন লুইস 60, শাই হোপ 55 ও রস্টন চেজ করেন 53 রান। পাকিস্তানের পক্ষে শাহিন আফ্রিদি নেন 4 উইকেট। লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার সাইম আইয়ুব দ্রুত ফিরলেও রিজওয়ান 53 ও বাবর আজম 47 রান করে এগিয়ে দেন দলকে। শেষ দিকে অভিষেক ম্যাচে হাসান নওয়াজের 63 ও হুসাইন তালাতের অপরাজেয় 41 রানে ভর করে 5 বল হাতে রেখে 5 উইকেটে জিতে যায় সফরকারীরা। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার 7 ও একজনের স্বীকারোক্তি, 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন। স্থানীয় ও জাতীয় পর্যায়ের পাশাপাশি দলের ভেতরেও গণতন্ত্র শক্তিশালী করতে তারেক রহমানের তাগিদ, দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। নির্বাচন কমিশনের ওপর আস্থা ফেরাতে কাজ চলছে জানালেন সিএসি। সব দলের অংশগ্রহণ নিশ্চিতে লেভেল প্লেইং ফিল্ড তৈরির প্রতিশ্রুতি। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ঠাকুরগাঁওয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ, ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্যোগী করবে প্রত্যাশা।
এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস.এম. সুলতানের 101তম জন্মদিন আগামীকাল। গুণী শিল্পীর প্রতিটি তুলির আঁচড়ে বাংলার কৃষকের সমৃদ্ধ প্রতিচ্ছবি। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।